সরকারি দলে বন্ধুরা আসলে আদৌ বাজারে যান কিনা এটা হলো প্রশ্ন আর কি। বাজারে গেলে তো এটা টের পাইতেন আর কি। তার মানে এই বাজেট ভালো বাজেট নয়। ভালো বাজেট যদি হইতো তাহলে এই বছরই অর্থনীতি ঘুরে দাঁড়াইতো, কিন্তু এটা চতুর্থ বছর যা অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তার মানে 3 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে। বাংলাদেশের মানুষ যা আগে কষ্টে ছিল ওই রকম কষ্টে বাংলাদেশের মানুষকে আবারও থাকতে হবে। মাননীয় স্পিকার, তাহলে সরকার দলের লোক খুন করলো কারা আর খুন হইল কারা? তাহলে দেখা যাচ্ছে যা হত্যাকাণ্ড হয়েছে, খুনের ঘটনা বাংলাদেশে যা ঘটেছে, এর প্রায় অর্ধেক মানুষ কিন্তু সরকার দলীয় হয়েছে। এর অর্থ হলো নিজের দলের লোকদেরকে নিজেরাই মেরেছে। এটাই যদি হয় তাহলে যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? মাননীয় স্পিকার এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। তার কারণ উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। গত পরশুদিনও আপনার সব পত্রিকায় এসেছে, লক্ষ্মীপুরে মা এবং 3 জন মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সহ 3 বোন এবং মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটা কতটুকু এরা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করতে পারছে, এটা কিন্তু আমরা আসলে কেউই বুঝতে পারছি না। ওসমান হাদি, শরীফ ওসমান হাদি ফেসিবাদী আমলের পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বক্তৃতায়, বাইরে সম্ভবত এক বক্তৃতা শুনলাম, ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হবে। আমার প্রশ্ন হলো, ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? এটা তো আলোচিত ঘটনা। অবিলম্বে ওসমান হাদির খুনিদেরকে, যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয় নাই, তাদের দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, তাদেরকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার কথা বলার শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 71, 90 এবং 24-এ যারা জীবন দিয়েছেন, এবং আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের নেতা সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ ফেসিবাদের আমলে আওয়ামী জামাত এবং বিএনপি সহ বাংলাদেশের নির্যাতিত মানুষেরা যারা জীবন দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, আমাদের এখন বাজেট অধিবেশন চলছে, বাজেটের উপরে আলোচনা চলছে। বাজেটে অনেকেই বলছেন আমাদের সরকারি দলের মাননীয় সদস্যবৃন্দ যে এবারের বাজেট এত ভালো হয়েছে যে কেউ মিছিলও করে নাই, কেউ দামও বাড়ে নাই। আমি মনে করি কথাটা মোটেই সঠিক নয়। দামও বেড়েছে, মিছিলও হয়েছে। দাম এখন বাড়বে কেন? দাম তো আগেই বাড়ায় দিয়েছেন। কারণ তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম এটা আগেই বৃদ্ধি হয়েছে, তখন মিছিল শুরু হয়েছে, এবং বাজেট পেশ করার পরেও কিন্তু মিছিল হয়েছে। কাজেই দাম বাড়ে নাই। দাম, এই যে আমার হাতে এখানে একটা তালিকা আছে, আপনি যে সময় দিয়েছেন এই সব তালিকা বলা যাবে না কোন কোন জিনিসের দাম বাড়ছে, তারপর 2-1টার কথা বলি আর কি। মাননীয় স্পিকার, এলপিজি গ্যাস এটা বৃদ্ধি হয়েছে, আগে ছিল 1341 টাকা, এখন হচ্ছে 1728 টাকা, বৃদ্ধি হয়েছে 28.9 টাকা, তার মানে 29 টাকা। এরপরে ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে 15 টাকা, কেরোসিনের তেলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে 18 টাকা। এরপরে পেট্রোলের দাম বৃদ্ধি হয়েছে প্রতি লিটারে, আগে ছিল 116 টাকা, এখন হচ্ছে 135 টাকা, 19 টাকা বৃদ্ধি হয়েছে। এইভাবে যদি আমি ধরি, ডিমের দাম প্রতি 1 ডজন ডিমের দাম ছিল আগে আপনার, ব্রয়লার মুরগির ডিম ছিল 100, প্রতি কেজি ছিল মুরগি 185 টাকা, এখন হচ্ছে 200 টাকা। ডিম ছিল 1 ডজন 135 টাকা, এখন হচ্ছে 145 টাকা। পেঁয়াজের দাম আগে ছিল 50 টাকা,
এখন ছিল 58 টাকা। সোনালী মুরগি প্রতি কেজি ছিল 300 টাকা, এখন 400 টাকা। এখন আমাদের সরকারি দলে বন্ধুরা আসলে আদৌ বাজারে যান কি না, এটা হলো প্রশ্ন আর কি। বাজারে গেলে তো এটা টের পাইতেন আর কি। মাননীয় স্পিকার, এরপরে ওনারা অনেকেই বলছেন যে আমরা বলছি গরিব মারার বাজেট, এটা আসলেই গরিব মারার বাজেট। আমি লুটপাটের বাজেটের কথা বলতে চাই না, তবে গরিব মারার বাজেট এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার যে সমস্ত জায়গায় ভ্যাট ধরা হয়েছে তার মধ্যে মুদির দোকানেও ভ্যাট ধরা হয়েছে। আমাদের নেতা, বিরোধী নেতা বলছিলেন ফকিরকেও ভ্যাট দিতে হয়, কারণ ফকির তো সারাদিন ভিক্ষা করে ওই মুদির দোকানে যায় তার জিনিস কেনে রাত্রে খাবার জন্য, কাজে তাকেও ভ্যাট দিয়ে তারপরে বাড়িতে যেতে হয় জিনিস কিনে নিয়ে। তাহলে এটা কি গরিব মারার বাজেট বলতে হবে না? ভিক্ষা করে সে তাকেও ভ্যাট দিতে হয়। মাননীয় স্পিকার, এরপরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেটের উপর যে সংবাদ সম্মেলন করছিলেন, সেই সংবাদ সম্মেলন উনি খুবই ক্লিয়ার করে একটা সত্য কথা বলছেন। উনি বলছেন অর্থনীতি ঘুরে দাঁড়াবে চতুর্থ বছরে। তার মানে এই বাজেট ভালো বাজেট নয়। ভালো বাজেট যদি হতো তাহলে এই বছরই অর্থনীতি ঘুরে দাঁড়াইতো, কিন্তু এটা চতুর্থ বছরে যা অর্থনীতি ঘুরে দাঁড়াবে। তার মানে 3 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট করতে হবে। বাংলাদেশের মানুষ যা আগে কষ্টে ছিল ওই রকম কষ্টে বাংলাদেশের মানুষকে আবারও থাকতে হবে। মাননীয় স্পিকার, এরপরে আমি বাজেটের ব্যাপারে, বাজেটে এবার জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5, কিন্তু বিশ্বব্যাংকের পূর্বাভাস হলো এবারে ম্যাক্সিমাম জিডিপি বৃদ্ধি পেতে পারে 4.6। মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 7.5, কিন্তু ইতিমধ্যেই মার্চ থেকে যদি আমরা ধরি, ফেব্রুয়ারি বাদই দিলাম, মার্চ, এপ্রিল, মে বৃদ্ধি হয়ে এখন হয়েছে 9.42। তাহলে আমাদের যে জিডিপি এবং মুদ্রাস্ফীতির যে হার ধরা হয়েছে এটা কিন্তু ইতিমধ্যেই ফেল করেছে। কাজেই এটা যে জনবান্ধব বাজেট এটা বলার কোনো সুযোগ এখানে নাই। মাননীয় স্পিকার, এবছরে এডিবির, যেটা গত 1 বছরে 11 মাসে এডিবির বাস্তবায়ন হয়েছে 48.23%। 1 মাসে 1 লাখ কোটি টাকা ব্যয়ের চাপ, উন্নয়ন খরচে বড় স্থবিরতা, বেশ কয়েকটি মন্ত্রণালয় বরাদ্দের 1/3 ব্যয় করতে পারেননি। তাহলে যদি উন্নয়ন বরাদ্দ যদি বাস্তবায়িত হয় 48.23%, তাহলে 51%-এরও বেশি কিন্তু এখনো অবাস্তবায়িত রয়ে গেছে। কিন্তু মাস বাকি আছে কয়টা? এটা হলো 11 মাসের রিপোর্ট, 1 মাস। তাহলে 1 মাসে এই টাকা কিভাবে বরাদ্দ হবে? এবং এই যে তড়িঘড়ি করে বরাদ্দ, এই জায়গায় অফিসে, আদালত থেকে শুরু করে সর্বত্রই লুটপাট হবে। এবং এই না হলে লুটপাট না করলে এত টাকা খরচ করবে কীভাবে? 11 মাসে 48% খরচ হয়েছে, আর 1 মাসে 51-52% খরচ হবে কিসের ভিত্তিতে? মাননীয় স্পিকার, সুতরাং এই বাজেট আসলে জনবান্ধব নয়, এটা আমরা বলতে পারি। মাননীয় স্পিকার, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের উপর যে হিউজ পরিমাণ ঋণ রয়েছে এই ব্যাপারে কিন্তু কোনো কথা উনি বলেন নাই। শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা মোট ঋণের 32%, 26% টাকা। এটার বিরাট ব্যাপার। অথচ আপনার 3% কম খেলাপি ঋণ এমন ব্যাংকের সংখ্যা খুবই কম। কেবলমাত্র খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো ঝুঁকির মাত্রা বেড়েছে। 3% কম হলেই বিদেশিরা এটাকে ঝুঁকিপূর্ণ মনে করে, আর এখানে আমাদের এখন 32.26% আসলে ঋণের মোট ঘাটতি কিন্তু রয়েছে, সমান খেলাপি ঋণ রয়েছে, যেটা 2009 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে এর আগে আমাদের 4 দলীয় জোট সরকারের পরে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র 22,000 কোটি টাকা, 22,481 কোটি টাকা।
কিন্তু এখন ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। তাহলে দেখা যাচ্ছে এই টাইমে খেলাপি ঋণের পরিমাণ কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি হয়েছে। কিন্তু এই ব্যাপারে বাজেটের কিন্তু এই খেলাপি ঋণের ব্যাপারে আসলে তেমন কোনো তথ্য আমরা পাইনি। মাননীয় স্পিকার, এবছরে এই সরকার ক্ষমতা আসার পরে যে বিদেশে ঋণ পরিশোধ করা হয়েছে, ঋণের টাকা দিয়ে ঋণ পরিশোধ, এটা একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে, যেটা আগামী কয়েক বছরের মধ্যে অনেক গুণ বৃদ্ধি পাবে। প্রায় 4 লক্ষ কোটি টাকা ঋণ পরিশোধ করতে হবে, যেটা আমাদের মতো দেশে কোনোভাবেই সম্ভব নয়। সম্মানিত মাননীয় স্পিকার, এই হলো আমি বাজেটের উপর কয়টা কথা বলার পর বাংলাদেশে বাজেট বাস্তবায়নের, বাংলাদেশের সমস্যার সমাধানের ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 3 মাসের রিপোর্টে 100 দিনে খুন হয়েছে 605 জন, অপহরণ হয়েছে 196 জন। এটা হলো টিআইবির রিপোর্ট, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে খুন যে হয়েছে 605 জন, এর মধ্যে সরকার দলের লোক খুন হয়েছে 288 জন। তাহলে সরকার দলের লোক খুন করলো কারা আর খুন হইল কারা? তাহলে দেখা যাচ্ছে যা হত্যাকাণ্ড হয়েছে, খুনের ঘটনা বাংলাদেশে যা ঘটেছে, এর প্রায় অর্ধেক মানুষ কিন্তু সরকার দলীয় হয়েছে। এর অর্থ হলো নিজের দলের লোকদেরকে নিজেরাই মেরেছে। এটাই যদি হয়, তাহলে যে সরকারের কাছে নিজের দলের লোকের জীবনের নিরাপত্তা নাই, সেই সরকারের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা আশা করা যেতে পারে? মাননীয় স্পিকার, এবং ধর্ষণের শিকার হয়েছে, এই বিস্তারিত রিপোর্ট আমাদের কাছে আছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলহামদুলিল্লাহ উনি সব দিক দিয়ে দক্ষ, উনি সব মন্ত্রণালয়ে কিন্তু প্রক্সি দেন, কিন্তু উনি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছে। তার কারণ উনি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। গত পরশুদিনও আপনার সব পত্রিকায় এসেছে, লক্ষ্মীপুরে মা এবং 3 জন মেয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী সহ 3 বোন এবং মাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এটা কতটুকু এরা মানুষের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা বিধান করতে পারছে, এটা কিন্তু আমরা আসলে কেউই বুঝতে পারছি না। মাননীয় স্পিকার, মাদকের ব্যাপারে এই এখনই একটা বিল দেখলাম যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিল আনছেন মাদকের বিরুদ্ধে, কিন্তু মাদক আজকে এই পার্লামেন্টের আমরা সবাই, সরকারি দল বিরোধী দল, আমরা কিন্তু সবাই ঐক্যমত পোষণ করেছি যে মাদক একটা ক্যান্সার, এই ক্যান্সারের মতো একটা জাতিকে ধ্বংস করে খাচ্ছে, কিন্তু মাদক বন্ধ হচ্ছে না। মাদক সেবী এবং মাদক সেবীর সংখ্যা এখন একটা রিপোর্ট অনুযায়ী 83 লাখ, এর সিংহভাগই হলো যুবক। কাজেই দেরিতে হলেও আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাদকের বিরুদ্ধে বিল আনছেন। আমরা আশা করব এই বিল বাস্তবায়নের মধ্য দিয়ে, আইন পাশ করার মধ্য দিয়ে বাংলাদেশের মাঠে থেকে মাদক চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নেওয়া উচিত। এটা নিতে হলে মাদক সেবী চাইতো মাদক সরবরাহকারীদেরকে আগে চিহ্নিত করতে হবে, এবং মাদক যে দেশ থেকে আসছে এই আশাটা বন্ধ করতে হবে, এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। তাহলে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে মারাত্মকভাবে, দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, আবার মাদকের সয়লাভও হয়েছে, কিন্তু এটাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেই রিলেটেড। এজন্য এই আইন পাশ করার মধ্য দিয়ে আমরা আশা করব মাদক বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিদায় নেবে, আমাদের দেশের যুবকরা মাদকের এই নেশা থেকে রেহাই পাবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, একটা কথা আমরা আগেও বলেছি এবং বলতেই হবে, সেটা হলো গণভোটের রায় বাস্তবায়ন করা। তার কারণ গণভোটের রায় বাস্তবায়ন করা, গণভোট দিয়েছে বাংলাদেশের
শতকরা প্রায় 70% মানুষ। এবং আমরা সব দল মিলেই ঐক্যমত কমিশনে আমরা সবাই একমত হয়েছি সংস্কারের জন্য। এবং কি কি সংস্কার হয়েছে এটা গণভোটের সময় পাবলিকলি জানানো হয়েছে এবং তার ভিত্তিতে মানুষ ভোট দিয়েছে। এবং কিন্তু আমরা লক্ষ্য করছি এই গণভোট এই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জোরে বাতিল করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ ওনারা বলেছেন যে সংবিধানের সাথে সাংঘর্ষিক, একথা মোটেই সঠিক নয়। তার কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় গণভোট হয়েছে, এরশাদ সাহেবের সময় গণভোট হয়েছে, এরপরে বেগম খালেদা জিয়ার সময় গণভোট হয়েছে। তখন তো সংবিধানে গণভোটের কথা ছিল না। তখন ওইটা যদি কার্যকর হয়, এখন কার্যকর হইতে অসুবিধা কি? কার্যত অসুবিধা থাকার কোনো কারণ নেই। কিন্তু গণভোটে মানুষ রায় দিয়েছে। গণভোটকে পাশ কাটাইয়ে আসলে আমি গণভোটের ব্যাপারে একটা কথা বলতে চাই। আমাদের সরকার দলীয় বন্ধুরা হয়তো রাগ করবেন, রাগ করলেও বলতে হয়। কেয়ারটেকার সরকার 90-র গণ আন্দোলনে জামাত ইসলামী সহ 3 জোটের রূপরেখা ছিল। যারাই ক্ষমতায় আসবে তারা কেয়ারটেকার সরকারের বিল পার্লামেন্টে এনে সংবিধানে সংযোজন করবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি জামাত ইসলামীর সমর্থন নিয়ে 91 সালে যে সরকার হয়েছিল ওনারা কিন্তু এটা করেন নাই। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক পর্যায়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে 1 মাসের সরকার ছিল। কেয়ারটেকার বিল কিন্তু সংবিধানে সংযোজিত হয়েছে এবং আশা করি আবারও সংযোজিত হবে এবং অলরেডি হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায়ের মধ্য দিয়েই। তা আমি যে কথা বলছিলাম, গণভোটের রায় এটা বাংলাদেশের শতকরা 70% মানুষের দাবি। কাজে এই রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব মেইনলি। সরকার যদি এই রায় বাস্তবায়ন করার ক্ষেত্রে গড়িমসি করে তাহলে খুবই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এইটার পরিণতি খুব ভালো হবে না। তার কারণে দেশের জনগণ গণরায় দিয়েছে, গণভোটকে বিজয়ী করেছে এবং এই দেশের মানুষ গণভোট কার্যকর হোক এটা চায়। এবং আজকের এই মহান সংসদে আমি সরকারি দল, বিরোধী দল, আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই, এই গণভোটের রায় যদি বাস্তবায়িত হয় কারোরই তো অসুবিধা হওয়ার কথা না। আমরা তো ঐক্যমত কমিশনে সবাই ঐক্যমত হয়েই আমরা ঐক্যমত পোষণ করেছি এবং তার ভিত্তিতেই জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই অধ্যাদেশ যতদিন পর্যন্ত কার্যকর না হবে ততদিন পর্যন্ত এ ব্যাপারে জনগণের মধ্যে একটা দ্বিধাবিভক্তি থেকেই যাবে। এজন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাবো অবিলম্বে এই গণভোটের রায় কার্যকর করা হোক। মাননীয় স্পিকার, যে বিষয়ে মাননীয় স্পিকার এরপরে আমি যে বক্তব্যটি রাখতে চাই, কওমি মাদ্রাসার 12 থেকে 14 লক্ষ ছাত্র রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে। এই 12 লক্ষ 14 লক্ষ ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ থাকতে হবে। তার কারণ, তবে এক্ষেত্রে একটা কথা বলি, ভারতে এখানে কোনো বৈষম্য করা যাবে না, বরাদ্দ থাকতে হবে। তবে হায়াতুল উলিয়া যেটা তাদের বোর্ড আছে এদের সাথে আলাপ আলোচনা করেই এই বরাদ্দ কিভাবে কাজে লাগানো যায় এ ব্যাপারে বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, বাজেট আমাদের নেতা আগেও বলেছেন, আমিও আবার বলছি, বাজেট জানুয়ারি থেকে ডিসেম্বর ক্যালেন্ডার অনুযায়ী হওয়া উচিত। এটার একটু আগেই আমি এর প্রমাণ দিয়েছি। যদি জানুয়ারি টু ডিসেম্বর হয় তাহলে এই যে ফাঁকফোকর খোঁজার, এই যে রেইনি সিজনে যে আপনার তড়িঘড়ি করে 1 মাসে 51% বাস্তবায়নের যে তাগিদ, এইটা আর তখন থাকবে না। এর সাথে সাথে আমি এ অনুরোধও জানাবো যে বাজেট প্রতি 3 মাস অথবা 4 মাস অন্তর অন্তর পর্যালোচনা হওয়া উচিত পার্লামেন্টে,
যে বাজেট কতটুকু ব্যয় হলো, কত বাজেট নির্ধারিত ছিল, কত বাজেটের ব্যয় হয়েছে। মাননীয় স্পিকার, সরকারকে একটা বিষয়ে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে অল্প হলেও ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে, যদিও সেটা খুবই কম। আমি আজকের এই মহান সংসদে আমি শুধুমাত্র ইমাম মুয়াজ্জিন নয়, অন্যান্য ধর্মেরও যে উপাসনালয় আছে সেই সমস্ত জায়গায় যারা দায়িত্ব পালন করছেন, পুরোহিত বা পাদ্রী যারা দায়িত্ব পালন করছেন, এবং সারা দেশেই যার যার অবস্থান অনুযায়ী আমি বেতন নির্ধারণ করার জন্য আমি এই মহান পার্লামেন্টে দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের দেশের বেশিরভাগ মানুষ যারা ইসলাম জানে, চর্চা করার চেষ্টা করে, এরা কিন্তু ছোটবেলায় ফোরকানিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা থেকেই তাদের এই যাত্রাটা শুরু হয়। কাজেই কিন্তু এই ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা খুবই অবহেলিত। কাজে আমি মহান সংসদে আপনার মাধ্যমে আমি দাবি জানাচ্ছি যে ইবতেদায়ী মাদ্রাসা একটু যাচাই বাছাই করে এগুলোকেও সরকারিকরণের জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, জুলাই শহীদদের সাথে গত 16 বছরে জুলাই শহীদদের জন্য একটি ভাতা নির্ধারণ করা হয়েছে, আমি এর জন্য সরকারকে মোবারকবাদ জানাই। কিন্তু জুলাই শহীদদের সাথে এই 16 বছরে বাংলাদেশে যত লোক শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, গুম হয়েছে, অপহরণ হয়েছে, এদেরও একটি নির্ধারিত পরিমাণ ভাতা নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা ব্যবস্থাকে আরও সমুন্নত করার জন্য, শক্তিশালী করার জন্য আমি মহান সংসদে আমি দাবি উত্থাপন করছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে জনপ্রশাসনে আপনারা এর আগেও শুনেছেন, এখন সর্বত্রই দলীয়করণের উৎসব চলছে। এই উৎসব থেকে আমাদেরকে বিরত হইতে হবে। তার কারণ আমরা লক্ষ্য করছি গত ফেসিবাদের আমলে যে সকল ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, তারা এখনো স্ব জায়গায় আছেন এবং তাদের প্রমোশন হচ্ছে এবং তারা ভালো জায়গায় পোস্টিং পাচ্ছেন। কিন্তু এই 16 বছরে যারা নির্যাতিত হয়েছেন, ওএসডি হয়েছিলেন, এদেরকে আবার ওএসডি করা হচ্ছে, এদেরকে আবার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং দিয়ে তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। কাজেই আমি আজকের এই মহান সংসদের মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাবো। আমাদের শিক্ষামন্ত্রী এর আগে ছিলেন, এখন অবশ্য উনি নাই, এরপরে আমাদের স্বাস্থ্যমন্ত্রীও নাই। আমি আপনার মাধ্যমে আমি তাদেরকে অবহিত করতে চাই, আজকে সর্বত্রই যে দলীয়করণের যে উৎসব চলছে, আমরা তো এর আগেও বলেছি, এমনি জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয় সমূহ দলীয় লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমরা লক্ষ্য করছি প্রশাসনেও সর্বত্রই দলীয়করণ উৎসব চলছে এবং একটা বিশেষ শ্রেণীকে অবমূল্যায়ন করে, আবারও আগেও তারা নির্যাতিত ছিল, এখনও তারা নির্যাতনের শিকার হচ্ছে। এর থেকে বেরিয়ে আসার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা এর সাথে সাথে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, শেখ হাসিনা দীর্ঘ 16 বছর, প্রায় 16 বছর ফ্যাসিবাদী শাসন চালিয়েছিল। এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হন। কিন্তু আজ পর্যন্ত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান সরকারেরও 5 মাস, শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের দোসর যারা বিদেশে পালিয়ে গেছেন তাদেরকে গ্রেপ্তার করে দেশে আনার কোনো কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করে নাই। আমি মহান সংসদে আপনার মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই,
শেখ হাসিনা সহ যারা বহু খুনের মামলার আসামি, ইতিমধ্যে তার সাজাও হয়েছে, তিনি সহ তাদেরকে ফেসিবাদের দোসর যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে এবং বিচারের মুখোমুখি করে বিচার কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য আমি আপনার মাধ্যমে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, ওসমান হাদি, শরীফ ওসমান হাদি ফেসিবাদী আমলের পরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন বক্তৃতায়, বাইরে সম্ভবত এক বক্তৃতায় শুনলাম, ওসমান হাদির খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হবে। আমার প্রশ্ন হলো, ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? এটা তো আলোচিত ঘটনা। অবিলম্বে ওসমান হাদির খুনিদেরকে, যারা গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয় নাই, তাদের দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, তাদেরকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা যদি সব মিলে যদি চিন্তা করি, তাহলে আমাদের এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশে এখন বড় সমস্যা হলো দুর্নীতি, কিন্তু দুর্নীতি বন্ধ করার জন্য কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয় নাই। দুর্নীতি কমিশন এখন পর্যন্ত গঠন করা হয় নাই, গুম কমিশন এখন পর্যন্ত গঠন করা হয় নাই, অথচ এগুলো সবই কিন্তু ছিল, কিন্তু এগুলিকে এরা পদত্যাগ করেছে সরকারের সিদ্ধান্তের কারণেই, অথবা সরকারের সিদ্ধান্তের প্রতি তারা প্রতিবাদ স্বরূপ তারা পদত্যাগ করেছে। মাননীয় স্পিকার, এক্ষেত্রে আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটের মধ্যেও দুর্নীতি দমন কমিশন, খুন গুম কমিশনের ব্যাপারেও আলাদা করে কোনো বাজেট রাখা হয়েছে বলে এটা প্রতীয়মান হয় নাই। মানবাধিকার কমিশন সহ, মাননীয় স্পিকার, আমরা আজকের এই মহান সংসদে বাজেট অধিবেশনে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই সমস্ত মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, খুন গুম কমিশনে বাজেট বরাদ্দের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, এর সাথে সাথে আমরা বাজেটের পাশাপাশি, মাননীয় স্পিকার, আরেকটা কথা বলতে হয়, দুর্নীতিমুক্ত এজন্যই করতে হবে, গত 25 সালে বাংলাদেশ থেকে টাকা পাচার হওয়ার একটা নিরাপদ রাখার জায়গা হলো সুইস ব্যাংক। সুইস ব্যাংকে 12,000 কোটিরও বেশি টাকা এই বাংলাদেশ থেকে গত 1 বছরে পাচার হয়েছে। যদি এটা কারা করলো? যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, কিন্তু এইটা বের করার দায়িত্ব বর্তমান সরকারের। কিন্তু বর্তমান সরকার এই টাকা, পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে কি কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন? বাংলাদেশের আপনার সরকার দলীয় একজন সংসদ সদস্য, যিনি বড় অর্থনীতিবিদ, উনি বলেছেন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার এখন বেহাল দশা, এবং ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার অন্যতম কারিগর হলো এবং ব্যাংক লুটেরা এস আলম। শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে তিনি 85,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছেন, অন্য অন্য ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা উনি লুটপাট করে নিয়ে গেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, এই টাকা ফেরত আনার জন্য সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। আরো দুর্ভাগ্য আমাদের জন্য, একজন প্রভাবশালী মন্ত্রী এই ব্যাংক ডাকাত এস আলম অন্যায়ভাবে, অবৈধভাবে 11,000-এর মতো কর্মচারী নিয়োগ করেছিলেন। এই মহান পার্লামেন্টে এই কর্মচারীদের চাকরি ফেরত দেওয়ার জন্য দাবি জানিয়েছেন একজন প্রভাবশালী মন্ত্রী। মাননীয় স্পিকার, এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা এটাই বোঝা যায় যে এই ব্যাংক ডাকাতের সাথে ওই মন্ত্রীর কোনো না কোনোভাবে যোগসূত্র থাকতে পারে, নইলে এই কর্মচারীদের আজ পর্যন্ত উনি ছাড়া আর কেউ এই চাকরি ফেরত দেওয়ার কথা বলে নাই। আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা এ ব্যাপারে কথা বলেছেন যে মিনিমাম নিয়মটুকু রক্ষা করে ওই চাকরি তাদেরকে দেওয়া হয় নাই। মাননীয় স্পিকার, কাজেই বর্তমান
ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু একটা সুযোগ দিয়েছিল যে আসা পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ করেন নাই। সুযোগ গ্রহণ তারা দুইটা কারণে করেন নাই হয়তো। একটা, তারা মনে করছেন গেলে এবারে কোনো মিনিমাম পরীক্ষা হলেও তারা পাশ করতে পারবে না, অথবা মনে করছেন যে চাকরি তাদের হয়তো সরকার তাদেরকে আবার দেখে দিয়ে দেবে। আমি মনে করি কোনোটাই একটা দেশের জন্য, ব্যাংকিং ব্যবস্থার জন্য মোটেই ভালো নয়। মাননীয় স্পিকার, কাজেই এস আলম নয়, আরও যত ব্যাংক লুটেরা আছে, আরও যত দুর্নীতিবাজ আছে, এই যে প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এই পাচারকৃত টাকা ফেরত আনার জন্য সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা সরকারেরই দায়িত্ব, বিরোধী দলও পারবে না, অন্য মানুষ তো পারার প্রশ্নই আসে না। কিন্তু আমরা কিন্তু এই পর্যন্ত লক্ষ্য করছি যে এই যে 30 লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে সরকার কিন্তু তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন নাই। এবং ওই কথা আর বলতে চাই না, অর্থমন্ত্রী নিজেই যে ঋণ খেলাপিদের কথা বলছেন, কাজেই ওটা না বলে আবার নতুন বিতর্কে যেতে চাই না। তবে আমি আপনার মাধ্যমে সরকারের কাছে এই আহ্বান জানাতে চাই, এই বাংলাদেশটা আমার, আপনার, আমাদের সবার। দুর্নীতি যে দলেরই হোক, দুর্নীতিবাজরা কোনো দলের লোক হতে পারে না। এরা দেশের শত্রু, জনগণের শত্রু, এদেরকে না বলতে হবে এবং দুর্নীতি করে পাচারকৃত টাকা এই বাংলাদেশে আবার ফেরত আনতে হবে। কাজেই আসুন আমরা সবাই মিলে গড়ি বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক, মানবিক, বাসযোগ্য সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। আমাদের স্লোগান আপনারা শুনছেন নিশ্চয়ই, আমাদের স্লোগান এসো একসাথে গড়ি দেশ, সবার একসাথে গড়ি বাংলাদেশ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।